কোথাও ঝামেলা থাকলে কমেন্ট দিয়ে জানাবেন। লাইট একটু কম ছিল। জি, লাইভটা এই মুহূর্তে দেখছেন? জি, সবকিছুই ঠিক আছে। আচ্ছা, লাইভটা আমি একটু শেয়ার দিয়ে আসি, ততক্ষণে আপনারাও লাইভটা একটু শেয়ার দিয়ে দেন আপনাদের খুব কাছের বন্ধু যারা আছে তাদের কাছে। আজকে হচ্ছে জব সলিউশন প্রো এই বইয়ের উপরে প্রথমে কিছু ইংরেজি দেখাবো, তারপরে কিছু গণিত দেখাবো। গতকাল কিছু গণিত দেখিয়েছি, পরশু দিনও আমরা গণিত দেখিয়েছি। আজকে আমরা সোজা কিছু গণিতের পাশাপাশি আমরা আজকে কিছু ইংরেজি দেখব। দেখ, আমি লাইভটা একটু শেয়ার দিয়ে দিয়েছি আমাদের গ্রুপগুলোতে। আপনারাও একটু লাইভটা একটু আপনাদের পেজ আইডিতে সব জায়গায় একটু শেয়ার করে দিয়েন। শেয়ার টু ইয়োর গ্রুপ। যাক, সবই ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করব। ই স্কোয়ার এবং রিসেন্ট পাবলিকেশন এই দুইটা পেজ থেকে আমাদের এই মুহূর্তে এখন ক্লাস হচ্ছে। সব ঠিক আছে না? জি, সবই ঠিক আছে। শেয়ার টু ইয়োর গ্রুপ। ব্যাংক এবং বিসিএস এই দুইটা সাইডেই পড়াচ্ছি দীর্ঘদিন। আমার এলাকার ছোট ভাই বোন যারা আছে তারা বারবার অনুরোধ করতেছিল যে প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য কিংবা 11 থেকে 20তম গ্রেডের যে জবগুলো আছে এইগুলোর জন্য ম্যাথ এবং ইংরেজি দেখাতে। সাধারণ জ্ঞান আমি দাগিয়ে দেব, একেবারে বোর্ডে সুন্দর করে দেখিয়ে দেব আপনারা কোনগুলো পড়বেন। আশা করা যায় তাতে আপনাদের সাধারণ জ্ঞান কাভার হয়ে যাবে। আর সাধারণ জ্ঞানের জন্য আমাদের এখানে শাওন স্যার আছেন, উনি ক্লাস দিবেন। ম্যাথ এবং ইংরেজির জন্য শাকিল স্যার আছেন, আমিও মাঝে মাঝে ইংরেজি দেখাবো। আর ম্যাথ আমি শতভাগ কাভার করে দেব। আমি দেখতে পাচ্ছি না যে আমার লাইভে এই মুহূর্তে কতজন আছেন, কেন দেখতে পাচ্ছি না? জি, আব্দুল মোমেন, ওয়ালাইকুম সালাম ভাই। আপনারা লাইভটা একটু আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন। জি, সবই ঠিক আছে। এই মুহূর্তে দেখছেন? জি, আব্দুল এই তো কে? রহমান ভাই। রহমান ভাই, আপনার নামটা উচ্চারণ করাই আমার জন্য কষ্ট হয়েছে। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নামটা কি একটু যদি বাংলায় লিখে দিতেন? রাব্বাসুর রহমান। আসেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আর যাদের একান্ত ইচ্ছা প্রাইমারি জব করবেন, নিবন্ধন দিয়ে প্রভাষক, শিক্ষক হবেন, কিংবা 11 থেকে 20তম যে কোনো একটা জব গ্রেডের যে কোনো একটা জব করবেন, তারা যাদের একান্ত ইচ্ছা, যারা আমাদের সাথে থাকতে চান, নিয়মিত ক্লাস করতে চান, তাহলে একটা খাতা কিনবেন। এবং সেই খাতাটা শুধুমাত্র আমার জন্য, ইংরেজির জন্য একটা খাতা, গণিতের জন্য একটা খাতা, ছোট ছোট দুইটা খাতা কিনবেন 50 টাকা দিয়ে। এবং প্রতিদিনই 8:45 অথবা 9:45 যখনই ক্লাসে আসবো, আমি আগেই ঘোষণা দিয়ে দেবো কোন সময় ক্লাসে আসি, ঘোষণা দিয়ে দেই। এই সময় আপনারা খাতা কলম নিয়ে টেবিলে বসে যাবেন, আমার সাথে সাথে গণিত ইংরেজি প্র্যাকটিস করবেন। আজকে আমরা কিসের উপরে ক্লাস নেব? আজকে আমরা সেই একই জিনিসের উপরে ক্লাস নেব। সেটা কি ছিল? জব সলিউশন, তাই না? জব সলিউশন প্রো এই বইটা থেকে, এটা হচ্ছে জানুয়ারি 2025 থেকে জুন 2025 পর্যন্ত টোটাল 140টি প্রশ্নের সমাধান আছে, রিসেন্ট প্রশ্ন। জানুয়ারি এই 6 মাসে, গত 6 মাসের 140টি যে বিভিন্ন এক্সাম হয়েছে 11 থেকে 20তম গ্রেডের, এগুলোর সব কোশ্চেনগুলো এখানে আছে। আর এই কোশ্চেন সমাধান করলে আপনার মনে করেন যে
80% থেকে 90% ম্যাথ ইংরেজি আপনি কমন পাবেন। যদি হুবহু কমন না পান, রিপিট না হয়, তারপরেও যেটুকুন বোঝাবো, যেটুকুন শেখাবো, তাতে আপনি করে আসতে পারবেন। অর্থাৎ সিমিলার ম্যাথ, সিমিলার ইংরেজি আসবে। আসেন আমরা কথা না বলি, আস্তে আস্তে স্লাইডের দিকে যাই। নবম থেকে 20তম গ্রেড, নবম থেকে 20তম গ্রেডের চাকরির জন্য প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস প্রিলির জন্য ম্যাথ এবং ইংরেজি দুইটা সাইডই দেখাবো। অনেক ভাই বোন জয়েন করছেন, সবাই কমেন্ট দিন কোথাও সুবিধা অসুবিধা থাকলে, কি পড়াবো না, আপনাদের কোনো কোশ্চেন থাকলেও করতে পারেন। দেখেন আজকে আমরা ইংরেজি দিয়ে শুরু করব। এটা হচ্ছে আমরা ম্যাথটা দেখাইছি গতকালকে ক্লাসে এবং পরশুদিনের ক্লাসে। কি বলছে দেখেন, এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি ফেনী, মিটার রিডার কাম মেসেঞ্জার, টোটাল ছিল 60 মার্ক। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 2025, সময় ছিল টোটাল 60 মিনিট। কি বলছে দেখেন, প্রথম কোশ্চেনটা কি ছিল, দ্য ভিউ ড্যাশ দ্য ওপেন উইন্ডো। ওপেন উইন্ডো মানে কি, খোলা জানালা। খোলা জানালা দিয়ে ভিউ মানে দৃশ্য, ইজ ভেরি প্রিটি হয় খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর। তাহলে জানালার মধ্য দিয়ে আমাদের এখানে কতগুলো দেখেন অপশন আছে, একটা হচ্ছে থ্রো, একটা হচ্ছে বাই, একটা হচ্ছে থ্রো, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে অ্যালং। বাই মানে দ্বারা, ফর মানে জন্য, থ্রো মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে, আর অ্যালং মানে হচ্ছে বরাবর। যেমন আমরা রাস্তা বরাবর হাঁটি, আর যদি আমরা রাস্তা আড়াআড়ি হাঁটি, রাস্তা ক্রস করি, তাহলে সেটা হয় এক ক্রস। তাহলে বলছে দ্য ভিউ দৃশ্য, থ্রো এটা হবে অ্যান্সার, থ্রো কোনো কিছুর মধ্য দিয়ে, জানালার মধ্য দিয়ে আমরা এদিক থেকে ওদিকে দেখতেছি। তাহলে দ্য ভিউ থ্রো দ্য ওপেন উইন্ডো, খোলা জানালার মধ্য দিয়ে আমরা যে সুন্দর একটা দৃশ্য দেখতেছি, দৃশ্যটা হয় ইজ ভেরি প্রেটি, খুবই মনোরম, খুবই সুন্দর। দেখেন এখানে কিন্তু ব্যাখ্যাও দেওয়া আছে যে ওপেন উইন্ডো দিয়ে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, তাই অত্যন্ত প্রেটি। তাহলে এটার অ্যান্সার হবে, একের অ্যান্সার হবে থ্রো। আপনারা একটু কমেন্ট দেন। 1 নম্বরে অ্যান্সার হচ্ছে থ্রো, টাইপ করে লেখেন, THROU থ্রো, টাইপ করে কমেন্ট দেন। নেক্সট 2 নম্বরে কি আছে দেখেন, হোয়েন দ্য পুলিশ অ্যারাইভড। কি বলছে দেখেন, হোয়েন দ্য পুলিশ অ্যারাইভড, যখন পুলিশ আসলো, দ্য ক্রিমিনাল অর্থাৎ সেই অপরাধী, ড্যাশ অলরেডি এসকেপড, ক্রিমিনালটা অলরেডি পালিয়ে গেল। তাহলে এখানে বলেন কোন কাজটা আগে ঘটছে, পুলিশ আসছে আর ক্রিমিনাল পালিয়ে গেল, দুইটা কাজে একই সাথে ঘটছে। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে একটা কাজের পূর্বে আরেকটা ঘটে, যে কাজটা পূর্বে ঘটে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা লিখতে পারতাম যে হোয়েন দ্য পুলিশ অ্যারাইভড, এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম। তাহলে আমি বলতে পারি যে হোয়েন আই স্লাভড হিম, হোয়েন আই স্লাভড হার, শি স্টার্টেড ক্রাইং। দেখেন আমি বলতে পারি যে হোয়েন, WACN, হোয়েন আই SLAPPED স্লাভড, স্পেলিংটা ভুল হতে পারে, হোয়েন আই স্লাভড হার, আমি যখন তাকে চর মারলাম, তাহলে কি করলো, শি স্টার্টেড, STARTED স্টার্টেড ক্রাইং, সে কাঁদতে শুরু করলো। তাহলে হোয়েন দিয়ে আমরা কি করছি, দুইটা সেন্টেন্স যুক্ত করছি, এটা পাস্ট ইনডিফিনিট আর এটাও পাস্ট ইনডিফিনিট। সাবজেক্টের পরে V2, সাবজেক্টের পরে V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমি বলতে পারি হোয়েন দ্য পুলিশ অ্যারাইভড, যখন পুলিশ আসলো, দ্য ক্রিমিনাল হ্যাড অলরেডি এসকেপড, ততক্ষণের মধ্যে ক্রিমিনাল পালিয়ে গেল। তাহলে আমরা যদি পাস্টে দেখি, দেখেন এখানে কি, দ্য ক্রিমিনাল হ্যাড অলরেডি এসকেপড, এটা হয়, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। অলরেডি থাকার কারণে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, ঠিক তেমনি পাস্টে অলরেডি থাকলে পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। দেখেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই এই শর্ত অনুযায়ী পাস্ট ইনডিফিনিট হবে অথবা পাস্ট পারফেক্ট হবে। যদি পাস্ট ইনডিফিনিট হয়, দ্য ক্রিমিনাল হ্যাজ, এটা হবে না, হ্যাজ তো প্রেজেন্টে বসে, পাস্টের ঘটনা। দ্য ক্রিমিনাল হ্যাভও হবে না, হ্যাভও প্রেজেন্টে বসে। দ্য ক্রিমিনাল ওয়াজ এসকেপড, ক্রিমিনাল তো নিজেই পলাইছে, ক্রিমিনাল ওয়াজ এসকেপড এটাও হবে না, কারণ এটা প্যাসিভ ফর্ম হয়ে যায় যদি ক্রিমিনালকে অন্য কেউ পালাতে সাহায্য করে। ক্রিমিনাল নিজেই পালিয়েছে।
তাহলে আমার কোনটা হবে অ্যান্সার? এটা হবে হ্যাড। যেহেতু অলরেডি আছে পাস্ট পারফেক্ট টেন্স, আবার বলি দেখেন পাস্ট পারফেক্ট টেন্স এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট পারফেক্ট। তো পাস্ট ইনডিফিনিট তো এখানে নাই। দ্য ক্রিমিনাল, আমি বলতে পারি দ্য ক্রিমিনাল এসকেপড, দ্য ক্রিমিনাল এসকেপড, ক্রিমিনাল পালিয়ে গেল, তাহলে পাস্ট ইনডিফিনিট হতো যদি এখানে কোনো কিছু না থাকে। দেখেন দ্য ক্রিমিনাল সাবজেক্ট, এরপরে V2, দ্য ক্রিমিনাল এসকেপড, পাস্ট ইনডিফিনিট টেন্স। এইটা দেখেন সাবজেক্ট এরপরে ভার্বের পাস্ট ফর্ম V2, তাহলে এরকম কিন্তু নাই। দেখেন দ্য ক্রিমিনাল এসকেপড, তাহলে এখানে এটা এটা কিন্তু সেন্টেন্স হয়ে যায়, কিন্তু এখানে আবার একটা এখানে যে ড্যাশ রাখা হয়েছে, ড্যাশে কিছু একটা বসাতে হবে, তাহলে কি বসাবো? তাহলে আমি দেখতে পাচ্ছি দ্য ক্রিমিনাল, এটা হলো সাবজেক্ট, এটা হচ্ছে V3, তাহলে এখানে মাস্ট আমার একটা অক্সিলারি ভার্ব হবে। সেই অক্সিলারি ভার্বটা কি হবে? হ্যাজ হবে না, কারণ এটা প্রেজেন্টে। হ্যাভ হবে না, কারণ এটাও প্রেজেন্টে। ওয়াজ হয় না, কারণ ওয়াজ দিয়ে বাক্যই গঠন করে না। তাহলে আমি যদি এটা দেই হ্যাড, তাহলে আমি বলতে পারি দ্য ক্রিমিনাল হ্যাড এসকেপড, ক্রিমিনাল পালিয়ে গিয়েছিল, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। দেখেন এটা কিন্তু হয় দ্য ক্রিমিনাল, আমি যদি এখানে হ্যাড দেই দ্য ক্রিমিনাল হ্যাড এসকেপড, ক্রিমিনাল পালিয়ে গেল, দ্য ক্রিমিনাল হ্যাড এসকেপড, এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে এইটা হ্যাড বসালে আমাদের এই বাক্যটা সঠিক হয়। তাহলে এটার অ্যান্সার হবে 2, এটার অ্যান্সার হবে হ্যাড। কে কে বুঝছেন একটু কমেন্ট দেন হ্যাড। রহমান ভাই কমেন্ট দেন। আসেন নেক্সটে, এখানে আরো অনেক ব্যাখ্যা আছে, এখানে আরো অনেক ব্যাখ্যা আছে। ব্যাখ্যাগুলো আমি টুকে রাখছিলাম, ভাবছিলাম ব্যাখ্যাগুলো দেবো দেখাবো, কিন্তু ব্যাখ্যা দেখাতে গেলে অনেক সময় লাগবে, আস্তে 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 সব ব্যাখ্যা দেখাবো। টেন্সের উপরে ক্লাস দেবো 2-1 দিনের মধ্যেই, তারপরে টেন্স এবং ভয়েস এই দুইটা ক্লিয়ার করে তারপরে ব্যাখ্যায় যাব। এখানে তো বলে দিলাম যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি। পাস্ট পারফেক্ট টেন্স যেমন আই হ্যাড, এখানে দেখেন কি আছে দ্য ক্রিমিনাল, আমি তাহলে লিখতে পারি দ্য ক্রিমিনাল, এখানে আছে সাবজেক্টকে দ্য ক্রিমিনাল, আমি লিখতে পারি দ্য ক্রিমিনাল CRIMINAL, দ্য ক্রিমিনাল হ্যাড ESCAPED, এটা পাস্ট পারফেক্ট টেন্স। যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে কি হতো? দ্য ক্রিমিনাল হ্যাজ এসকেপড। যদি এটা ফিউচার পারফেক্ট হয় তাহলে কি হতো? দ্য ক্রিমিনাল উইল হ্যাভ এসকেপড। মানে দেখেন পারফেক্ট মানে কি? পুরা ঘটিত, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক কিংবা ফিউচার পারফেক্ট হোক। পারফেক্ট টেন্স মানেই V3 হয়। যেমন এসকেপ, এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম V3, এসকেপ এটা হচ্ছে V3, এটাও এসকেপ, এটা হচ্ছে V3। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট গঠন কি? প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ এরপরে V3, পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড এরপরে V3, ফিউচার পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্টের পরে উইল হ্যাভ প্লাস V3। তাহলে দ্য ক্রিমিনাল হ্যাজ এসকেপড মানে ক্রিমিনাল পালিয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট। দ্য ক্রিমিনাল হ্যাড এসকেপড, ক্রিমিনাল পালিয়ে গিয়েছিল, পাস্ট পারফেক্ট। দ্য ক্রিমিনাল উইল হ্যাভ এসকেপড, ক্রিমিনাল পালিয়ে গিয়ে থাকবে অথবা পালিয়ে যাবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে পারফেক্ট টেন্স আমাদের পরীক্ষায় সব থেকে বেশি আসে, বিশেষ করে কন্ডিশনালেও আসে কিন্তু পারফেক্ট টেন্স। এবং যত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেন, তারপরে পিন পয়েন্ট ইরর বলেন, 11 থেকে 20তম গ্রেড প্রাইমারি নিবন্ধনের সব থেকে বেশি আসে যেটা থেকে কোশ্চেন, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক। প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ এরপরে V3, পাস্ট পারফেক্টের গঠন সাবজেক্টের পরে হ্যাড এরপরে V3, ফিউচার পারফেক্টের গঠন সাবজেক্টের পরে উইল হ্যাভ তারপরে V3। আশা করি বুঝতে পারছেন। তাহলে এইটা দেখেন, আমি যদি এটা সেন্টেন্স তৈরি করি তা আমি লিখতে পারি দ্য ক্রিমিনাল হ্যাড এসকেপড, দ্য ক্রিমিনাল হ্যাড এসকেপড। পুলিশ যখন আসলো কি করেছিল? ক্রিমিনালটা তখন পালিয়ে গিয়েছিল। তাহলে এটার অ্যান্সার হবে হ্যাড। হ্যাভ হবে না, হ্যাজ হবে না, ওয়াজ হবে না। রিজন আহমেদ বলছে ধন্যবাদ। এই বছর কি মিটার রিডার কাম মেসেঞ্জার এক্সাম MCQ লিখিত হবে? আমি এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না কোনটা কি হবে, কারণ
আমি এখানে দেখলাম যে এই জানুয়ারি থেকে এই পর্যন্ত এই 11 থেকে 20তম গ্রেডের টোটাল পরীক্ষা হয়েছে মনে হয় 160টার মতো। প্রচুর পরীক্ষা, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরীক্ষা এটা লেগেই থাকে। এখন কখন কোনটা পরীক্ষা হচ্ছে এটা সম্পর্কে আমার এই মুহূর্তে খুব বেশি ধারণা নাই, কারণ এই দিকটাতে আমি ক্লাসে শুরু করছি মাত্র 3 দিন হলো। রিসেন্ট পাবলিকেশন ওনারা যারা আছে ওনারা আমাকে ধারণা দিচ্ছেন এবং আস্তে আস্তে ওনারা আমাকে ধারণা দিবেন এবং ওনারা আমাকে সব আপডেট দিবেন এবং রিসেন্ট পাবলিকেশন পেজ থেকে আপনারা সব তথ্য পাবেন, কখন কোন পরীক্ষা আসতেছে, কখন কোন পরীক্ষা হবে সব। এবং সেই পরীক্ষাকে কেন্দ্র করে আমি ক্লাস দেব। যেমন আপনাদের যখন প্রাইমারির পরীক্ষা হবে, প্রিলিমিনারির আগে আমি 1 মাস শুধুমাত্র প্রাইমারির উপর পরীক্ষা দেব, ক্লাস দেব, পরীক্ষা দেব। যখন এনটিআরসি পরীক্ষা হবে তখন এনটিআরসির আগে আমি 1 মাস পুরো এনটিআরসির উপর পরীক্ষা ক্লাস দেব, পরীক্ষা দেব। যখন বিশেষ প্রিলিমিনারি আসবে, বিশেষ প্রিলিমিনারি আগে আমি 1 মাস 2 মাস পুরো বিশেষ প্রিলিমিনারির উপর পরীক্ষা দেব। আর সামনে যে কোনো শক্তি ফাউন্ডেশন হোক, যে কোনো প্রাইভেট হোক, বেসরকারি জব হোক, যদি কোনো গুরুত্বপূর্ণ চাকরির সার্কুলার তথা এক্সাম থাকে তখন ওই পরীক্ষাকে কেন্দ্র করে আমি ক্লাস দেব। আর এখন আমি ক্লাস দিচ্ছি এই বইটার উপরে। এই জানুয়ারি থেকে জুন পর্যন্ত 140টা যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কোশ্চেনগুলো আস্তে আস্তে সলভ করাচ্ছি। তো কোন পরীক্ষা আসতেছে, কোন পরীক্ষা আসবে এটা নিয়ে আপনার খুব বেশি ভাবতে হবে না। আপনি জাস্ট আমি যেটুকুন করাচ্ছি এটুকুন করেন, কারণ 11 থেকে 20তম গ্রেডের সব চাকুরিতেই প্রশ্নপত্র ঘুরে ফিরে সব একই রকম। তাহলে আসেন নেক্সট, তাহলে অ্যান্সার দিন সবাই। এটার অ্যান্সার হচ্ছে হ্যাড। দেখেন কি বলছে, এরপর আসেন এটা, আইডেন্টিফাই দ্য প্যাসিভ ভয়েস, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। এটা কি বলতে বলছে? প্যাসিভ ভয়েস করতে বলছে, প্যাসিভ করতে বলছে। তাহলে নেভার আছে, নেভার থাকলে আমরা কি দিয়ে বাক্য শুরু হয়? নেভার থাকলে বাক্য শুরু হয় লেট নট দিয়ে। যদি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স না? হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ অনুরোধমূলক। তাহলে বলছে কি, যেমন আমি যদি লিখি যে ডোন্ট ওপেন দ্য ডোর, আমি যদি বলি দেখেন ওপেন দ্য ডোর, OPEN, ওপেন দ্য ডোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমি আপনাকে অনুরোধ করলাম যে প্লিজ ওপেন দ্য ডোর। কি বললাম? প্লিজ, PLE, প্লিজ ওপেন দ্য ডোর, দরজাটি খুলুন। আমি প্লিজটা বাদ দিলাম, আমি সোজা বললাম আমার ছোট ভাই সামনে এসে ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ঠিক আছে? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? লেট দিয়ে শুরু হয়। তাহলে আমার এই বাক্যটা প্যাসিভ করতে হলে শুরুতে আসবে আমার লেট। তারপরে কি আসবে দেখেন, ওপেন দ্য ডোর মানে কি? আমার সামনে যে ব্যক্তি আছে সেই ব্যক্তিকে আমি বললাম ওপেন দ্য ডোর। আমার সামনে যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটাকে বলছি। আমার সামনে আমার ছোট ভাই আছে, আমি ওকে বললাম ওপেন দ্য ডোর। এখানে সাবজেক্টকে ও মানে কি? ইউ ওপেন দ্য ডোর মানে তুমি দরজাটা খোলো। এই যে আমি বললাম দেখেন ওপেন দ্য ডোর মানে কি? আমার সামনে যে আছে তাকে বললাম যে তুমি দরজাটা খোলো, তাই না? অনেক সময় দেখা যাচ্ছে 2 জন আছে, আমি বললাম ওপেন দ্য ডোর, একজন বললো বুঝে নাই যে কাকে খুলতে বলছি, তখন একজন জিজ্ঞাসা করলো আমার কাছে আমি খুলবো? আমি বললাম হ্যাঁ তুমি দরজাটা খোলো। 2 জন আছে, সে বুঝে নাই যে আমি কাকে বলছি। তার মানে ওপেন দ্য ডোর মানে হচ্ছে ইউ ওপেন দ্য ডোর, তুমি দরজাটা খোলো। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে বলেন? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউ, এই বাক্যের অবজেক্ট হচ্ছে দ্য ডোর, আর এই বাক্যের ভার্ব হচ্ছে ওপেন। তাই এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার কি খুলবে? ডোর খুলবে। তাহলে দরজাটা হচ্ছে অবজেক্ট আর এই ওপেন হচ্ছে ভার্ব। প্যাসিভ করার নিয়ম কি? প্যাসিভ করতে গেলে দ্য ডোর আগে আসবে। এই যে যেহেতু ইউ নাই এখানে, আমি তাহলে আচ্ছা ইউ এখানে থাক, ইউ ওপেন দ্য ডোর। প্যাসিভ করতে গেলে কি হবে? দ্য ডোর আগে আসবে, দ্য ডোর। তারপরে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা অক্সিলারি ভার্ব আসবে। প্যাসিভ করতে গেলে সব সময় একটা অক্সিলারি ভার্ব বেশি আসে বা বেশি আসবে, এটা হচ্ছে সব থেকে প্যাসিভ করার সুন্দর এবং সহজ নিয়ম। আর ভার্বটা, এই মূল ভার্বটা সব সময় V3 হবে। সাবজেক্ট বাই যোগে অবজেক্ট হবে, বাই ইউ। তাহলে আমি কি লিখবো? দ্য ডোর বি, দ্য ডোর বি ভার্ব আসবে অক্সিলারি ভার্ব হিসেবে, বি ভার্ব হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাম ইজ আর আসে, আর পাস্ট ইনডিফিনিটে ওয়াজ অথবা ওয়্যার আসে।
তাহলে দ্য ডোর ইজ V3 ওপেনড বাই ইউ, দ্য ডোর শুড বি ওপেনড বাই ইউ অথবা ডোর ইজ ওপেনড বাই ইউ, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। এখন এখানে কিন্তু ইউ নাই, আমি বলছি ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ করতে গেলে আমাদের লেট দিয়ে বাক্য শুরু হয়। আর যদি নেগেটিভ থাকে ডোন্ট ওপেন দ্য ডোর, তাহলে এটা লেট নট দিয়ে বাক্য শুরু হয় প্যাসিভ করতে গেলে। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ওপেন দ্য ডোর, তাহলে প্যাসিভ করতে গেলে আমরা লেট দিয়ে শুরু করব। শুরু করেন লেট দিয়া। লেট তারপরে অবজেক্ট আগে আসবে, লেট দ্য ডোর, তারপরে একটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব আসবে, ভার্ব সব সময় V3 হবে। প্যাসিভ ভয়েস করতে গেলে মূল ভার্ব সব সময় V3 হবে। অক্সিলারি ভার্ব একটা আসবে, সব সময় একটা এক্সট্রা অক্সিলারি ভার্ব আসবে, সেটা হচ্ছে বি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাম ইজ আর পাস্ট ইনফিনিটে। আচ্ছা, প্যাসিভ যখন করাবো টেন্সের তখন এগুলো আরো ক্লিয়ার করব। 2-1 দিনের ভিতরে টেন্স ভয়েসের উপর ক্লাস দেবো, বেসিক ক্লাস। তাহলে কি বলছে, লেট দ্য ডোর বি ওপেনড, মানে দরজাটা খোলা হোক। তাহলে দেখেন কি বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ করতে গেলে বাক্যটা শুরু হয় আমার লেট দিয়ে। তো লেট দিয়ে আমি শুরু করলাম, অবজেক্ট হলো আমার সাবজেক্ট, আর এই বাক্যের ভার্ব হবে আমার V3 অর্থাৎ ওপেনড হবে, ওপেনড। এক্সট্রা ভার্ব আসবে, কি ভার্ব, বি ভার্ব আসবে। তাহলে আমি কি বলতে পারি, লেট দ্য ডোর বি ওপেনড। এখন এই বাক্যটা দেখেন, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই অর্থাৎ নেগেটিভ আছে। তাহলে নেভার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা প্যাসিভ করতে গেলে কি দিয়ে শুরু করি, লেট দিয়ে, তাহলে শুরু হবে লেট। নেভার এটা নেগেটিভ সেন্টেন্স, তার মানে বাক্যটা শুরু হবে লেট নট দিয়ে, লেট নট। এবার অবজেক্ট, এই বাক্যের অবজেক্ট এ লাই আগে আসবে, তাহলে লেট নট এ লাই। এরপর আসবে কি, বি ভার্ব, এখানে আসবে বি ভার্ব, মূল ভার্ব হবে V3। তাহলে কি লিখতে পারি, লেট নট এ লাই বি টোল্ড, লেট নট এ লাই বি টোল্ড। এখন নেভার থাকলে আমরা যখন এটা লেট নট দিয়ে বাক্য শুরু করি তখন নেভার প্যাসিভে এসে ইভার হয়ে যায়। কারণ আমি আজকে কিন্তু ওই যে আইডি থেকে একটা পোস্ট দিয়েছিলাম, দেখেন নেভার NEV, নেভার, নেভার সমান সমান হচ্ছে নট প্লাস ইভার। তাহলে নেভারের জন্য এই যে আমি নট আনছি, নেভার সমান সমান নট প্লাস ইভার, নেভারের জন্য এই যে নট আনছি, তাহলে বাক্যের মধ্যে আমার ইভার দিতে হবে। ইভার কোথায় হবে, ইভার অ্যাডভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব এর মাঝে বসবে। তাহলে আমরা কি বলতে পারি, লেট নট এ লাই বি ইভার টোল্ড, ইভি এর ইভার, এরপরে হবে TOLD টোল্ড, টেলের V3 হচ্ছে আমার টোল্ড। শুরু থেকে এই বাক্যটা আবার আমরা প্র্যাকটিস করি, দেখেন কি বলছে, নেভার, নেভার টেল এ লাই। আচ্ছা, নেভার মনে করেন এখানে নাই, টেল এ লাই মানে মিথ্যা কথা বলো। যদি আমরা এটা ডু নট দিয়ে শুরু করি, ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বলো না। ডু নট থাকলে লেট নট দিয়ে বাক্য শুরু হবে। নেভারও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, নেভার টেল এ লাই, মিথ্যা কথা বলো না। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে, লেট দিয়ে। যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাহলে আমার শুরুতেই হবে লেট নট। এটা নেগেটিভ সেন্টেন্স, তারপর নেগেটিভ লেট নট দিয়ে শুরু হবে। শুরু করলাম লেট নট, এটা হচ্ছে আমার ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট আগে আসবে, তাহলে লেট নট এ লাই। এবার এক্সট্রা ভার্ব আসবে, এক্সট্রা ভার্ব আসবে কি ভার্ব, বি ভার্ব, লেট নট এ লাই বি। মূল ভার্ব সব সময় V3 হবে, TOLED টোল্ড, মূল ভার্ব প্যাসিভ করতে গেলে সব সময় V3 হবে। তাহলে আমি কি লিখতে পারি, লেট নট এ লাই বি টোল্ড। এখন নেভার ছিল, নেভার থাকলে প্যাসিভ করতে গেলে আমাদের ইভার হয়ে যায়। আমি আবার বলি, নেভার সমান সমান হচ্ছে নট প্লাস ইভার। তো নেভারের জন্য দেখেন, নেভারের জন্য এই যে আমি নট লিখলাম, নেভারের জন্য যে নেভার সমান সমান নট লিখলাম, ইভারটা কই, তাহলে ইভারটা আমার রাখতে হবে।
ইভারটা কোথায় বসে? ইভারটা এখানে বসে, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝে বসে অ্যাডভার্ব হিসেবে। তাহলে কি বলতে পারি? লেট নট এ লাই বি ইভার টোল্ড। এখন ক্লিয়ার হয়েছে না? যে যে বুঝতে পারছেন প্যাসিভ ভয়েস। তাহলে এটা এই ব্যাখ্যা কি বলেন? লেট নট এ লাই, দেখেন এখানে নট দিছি, এখানে নেভার ছিল, তাহলে এখানে যখন আমি নট দিলাম তখন এখানে আমি যখন নট দিলাম তখন এখানে আবার নেভার হবে না, কারণ এই নট হচ্ছে একটা, নেভার হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, না বোধক। তাহলে এখানে আমি এই যে দিলাম না বোধক, তার মানে এখানে না বোধক ছিল, এই যে না বোধক। এই বাক্যটা যদি আমি লেট নট দিই তাহলে এখানে নট দিলাম, এখানে নেভার দিলাম, অর্থাৎ দুইবার না বোধক হলো। দুইবার না বোধক হবে না, একবার যদি আমি এই নেভার সমান সমান হচ্ছে নট প্লাস ইভার, তাহলে এখানে যখন আমি নট দিলাম তখন এখানে আবার নেভার হবে না, এখানে হবে আমার ইভার। তাহলে কি হবে? লেট নট এ লাই ইভার বি টোল্ড। টেলের সব সময় প্যাসিভ করতে গেলে মূল ভার্ব সব সময় V3 হয়, আর প্যাসিভ করতে গেলে সব সময় অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব আসবে। তাহলে আমি বলতে পারি নেভার টেল এ লাই, তার মানে হচ্ছে লেট নট এ লাই ইভার বি টোল্ড। আশা করি বুঝতে পারছেন, কমেন্ট দেন। এটার অ্যান্সার হচ্ছে এ, লেট নট এ লাই ইভার বি টোল্ড। জি, রিজওয়ান আহমেদ কমেন্ট দিয়েছে, ধন্যবাদ ভাই। রনি আহমেদ অ্যান্সার দিচ্ছে, শিমু আক্তার অ্যান্সার দিচ্ছে, রনি আহমেদ, মধুসূদন। আসেন নেক্সট দেখেন, হি সেইড টু মি, সে আমাকে বলল। হি সেইড টু মি, সে আমাকে বলল, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো? সে আমাকে বলল যে তুমি কি আমাকে চিনো। দেখেন হি সেইড টু মি, সে আমাকে বলল, কি বলল? সে আমাকে বলল, কি বলল? তুমি কি আমাকে চেনো? এই তুমি মানে কি? আমি। এই ইউ মানে কি? এই ইউ মানে হচ্ছে এই যে আই মানে মি। হি সেইড টু মি, সে আমাকে বলল, ডু ইউ, সে আমাকে বলছে ইউ, ইউ মানে কি? ইউ মানে আমি, তার মানে এই মি মানে হচ্ছে ইউ। ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো? কি বলছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। তাহলে কারেক্ট ইনডিরেক্ট স্পিচ কি হবে? একটা একটা করে দেখেন। প্রথমটা বলছে হি সেইড টু মি, প্রশ্ন, ডু ইউ নো মি, প্রশ্নবোধক আছে, তাহলে প্রশ্নবোধক থাকলে কি হবে? হি আস্কড। এখানে হি আস্কড আছে, হি আস্কড আছে, হি আস্কড আছে। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, সে আমাকে জিজ্ঞাসা করলো, সে আমাকে জিজ্ঞাসা করলো। ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো? মানে সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি তাকে চিনি কি না। বাংলা ইনডিরেক্ট করলে এরকম হয় যে সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে চিনো, মানে সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি তাকে চিনি কিনা, ইনডিরেক্ট করলাম। তাহলে দেখেন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইফ দিয়ে শুরু হবে, এখানে ইফ আছে, এখানে ইফ আছে, তাহলে এই দুইটা বাক্যের একটা হবে যে কোনোটা। আবার বলছে দেখেন এই বাক্যটা দেখেন, ডিড আই, এটা ডিড হয়ে গেল কেন? ডিড কি হবে? এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট। ও হি সেইড টু মি, আবার দেখেন এটা কিন্তু প্রশ্নবোধক ছিল, আমি কিন্তু এবার প্রশ্নবোধক আর থাকতেছে না, বাক্যের শেষে কিন্তু ফুল স্টপ। বলছে ডিড আই নো, ডিড আই নো, এটা কিন্তু ইন্টারোগেটিভ ফর্ম, সাবজেক্টের পূর্বে ডিড চলে যাচ্ছে, ইন্টারোগেটিভ ফর্ম, তার মানে এটা হবে না। কারণ আমি যখন এটা ইনডিরেক্ট করতেছি, কমা ইনভার্টেড কমা উঠাই দিচ্ছি, তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বাক্যের শেষে বসতেছে ফুল স্টপ। এইটা কিন্তু ইন্টারোগেটিভ ফর্মে আছে, কিন্তু ইন্টারোগেটিভ ফর্ম তার হবে না, তাহলে এটা হবে না। আবার দেখেন ডু আই নো, এটাও কিন্তু ইন্টারোগেটিভ আছে, কারণ সাবজেক্ট আই, আই এর পূর্বে চলে যাচ্ছে ডু। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে শেষে ইন্টারোগেশন মার্ক হয়, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। হি আস্কড মি ইফ, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইফ দিয়ে শুরু হবে, বাক্য কনজাংশন লিঙ্কার্স, তার মানে ডু আই নো এটাও হচ্ছে না, তাহলে অবশ্যই মাস্ট কোনটা হবে অ্যান্সার? এইটা, হি আস্কড মি, হি আস্কড মি, সরি হি আস্কড মি, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। এটা ইফ দিয়ে বাক্য শুরু হলো, এটা ইফ দিয়ে
কনজাংশন বা লিঙ্কার্স হিসেবে দুইটা বাক্যকে যুক্ত করলো। এখন বলছে আই নো হিম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এ বলছে আই নো হিম, আমি তাকে চিনতাম কিনা। কোনটা হবে বলেন? হি সেইড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটা কিন্তু ছিল দেখেন ডু ইউ নো, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল। এটা যখন আমি ইনডিরেক্ট করলাম, এটা পাস্টে থাকার কারণে এই বাক্যটাও আমার পাস্ট হয়ে গেল, অর্থাৎ আই নিউ হিম হয়ে যাবে। সে আমাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো? তুমি কি আমাকে চিনো? তুমি কি আমাকে চিনো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা যখন আমি ইনডিরেক্ট করব তখন হয়ে যাবে কি যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি তাকে চিনতাম কিনা, পাস্টের ঘটনা। অর্থাৎ তাহলে এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হবে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটই আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো, অ্যাসার্টিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায় পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায় পাস্ট পারফেক্ট। তাহলে আর না বোঝাই, আস্তে আস্তে সব বোঝাবো আমি যখন এই যে ইসের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচগুলো শেখাবো তখন দেখাবো। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এটা হয়ে গেল সোজা পাস্ট ইনডিফিনিট। তার মানে এই বাক্যের অ্যান্সার হবে সি। কমেন্ট দেন কে কে বুঝছেন। তাহলে বলতে পারি নেভার টেল এ লাই, তার মানে হচ্ছে আমি কোথায় পড়াচ্ছি আর ফোনে কোথায় আসতেছে, জি সবকিছুই ঠিক আছে। এর থেকে ইনডিরেক্ট, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ গুলো শেখাবো তো। বুঝতে কষ্ট হলেও একটু কমেন্ট দিন। একটু দ্রুত ক্লাস নিন, সবগুলো শেষ করবেন তো। ভালো কথা বলছেন, নিব আস্তে আস্তে নিব। আমি দেখেন আমি বলি যে 10টা 15টা 20টা ক্লাস একটু আস্তে আস্তে নেই, এরপর আসলেই খুব দ্রুতই যাব। আমি সবসময় কিন্তু দ্রুত করাই। এই যে অনলাইনে যত শিক্ষক পড়ায় দেখবেন এই যে ইংলিশ ভার্সন ম্যাথ, যত জটিল কঠিন ম্যাথ আছে আমি যতটা দ্রুত করাই এত দ্রুত কিন্তু খুব কম শিক্ষকই করাই। এবং আমি সবসময় কিন্তু সবাইকে দ্রুত করার জন্য ইন্সপায়ার করি। দেখেন কি বলছে, দ্য কারেক্ট কি বলছে এটা, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ, কারেক্ট ট্রান্সলেশন কোনটা হবে? সে সাঁতার কাটতে জানে না, জানা ইংরেজি কি? নো। এখানে দেখেন সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, নো এর পরে ভার্ব থাকলে তা হাউ, তা নো এর সাথে নো প্লাস হাউ টু হয়। যেমন আই নো আমি জানি হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়। আই নো আমি জানি হাউ টু রাইড বাইসাইকেল, কিভাবে বাইসাইকেল রাইড করতে হয়। আই নো আমি জানি হাউ টু ফিল দ্য ম্যাঙ্গো, কিভাবে ম্যাঙ্গো ছুলতে হয়। তাহলে বলছে কি দেখেন, হি ডাজেন্ট নো, হি ডাজেন্ট নো, হি ডাজেন্ট নো, হি ডাজেন্ট নো, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে বলছে হাউ, হাউ, হাউ টু সুইম, কেন হাউ টু আছে, হাউ টু আছে, এরপর আছে সুইমিং, টু যুক্ত ইনফিনিটিভ, ইনফিনিটিভ সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, বেস ফর্ম হয়, আইএনজি হবে না। তাহলে হি ডাজেন্ট নো, এখানে হাউ নাই, এখানে আছে সোজা সুইমিং, তাহলে কি হবে? হি ডাজেন্ট নো হাউ টু সুইম। হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ V1 হয়। তাহলে এই বাক্যের অ্যান্সার হবে বি। হি ডাজেন্ট নো, সে জানে না হাউ টু সুইম। হি ডাজেন্ট নো হাউ টু প্লে। হি ডাজেন্ট নো হাউ টু কুক। কি হয় তাহলে? নো যুক্ত ভার্বের পরে কি হয়? হাউ টু হয়। হাউ টু এর সাথে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। হি ডাজেন্ট নো হাউ টু সুইম। হাউ টু সুইম, হাউ টু সুইমিং হবে না। তাহলে এই বাক্যের অ্যান্সার হচ্ছে বি। আসেন নেক্সটে দেখেন কি বলছে, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুল কি? বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটিফুলের অ্যাডজেক্টিভ, তাহলে বিউটিফুলের নাউন কি? বিউটিফুলের নাউনটি হচ্ছে বিউটি। কই এই যে বিউটি, বিউটি হচ্ছে আমার নাউন। বিউটিফাই মানে হচ্ছে সুন্দর করা, এটা হচ্ছে আমার ভার্ব। বিউটিফুলি সুন্দরভাবে, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। বিউটিয়াস, বিউটিয়াস কি? হ্যাঁ বিউটিয়াস ও অ্যাডজেক্টিভ। বিউটিয়াস হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। দেখেন
বিউটিফুল অ্যাডজেক্টিভ, আবার বিউটিয়াসও অ্যাডজেক্টিভ। বিউটি হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে বিউটিফাই, বিউটিফাই হচ্ছে ভার্ব মানে সুন্দর করা, আর বিউটিফুলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এলয় যুক্ত আছে। তাহলে বিউটিফুলের নাউন কোনটি? বিউটিফুলের নাউনই হচ্ছে বিউটি। এখানে কিন্তু সুন্দর করে সবগুলোর ব্যাখ্যাও দেওয়া আছে। কমেন্ট দেন, বিউটি এর নাউন হচ্ছে, বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি। এটা দেখেন কি বলছে, বলছে 10 hours 10 ঘন্টা, ড্যাশ টু লং, এটা টু লং টু ওয়েট। টু অর্থ মানে যদি টু থাকে সেটা অর্থ নেগেটিভ অর্থ প্রকাশ করে। 10 hours is too long to wait, 10 ঘন্টা অপেক্ষা করা খুবই কষ্টকর। তাহলে দেখেন বলছে এখানে সাবজেক্ট কি 10 hours। 10 hours বলতে কি বোঝাচ্ছে? নির্দিষ্ট একটা সময়। তো নির্দিষ্ট একটা সময় কখনো প্লুরাল হয় না, তার মানে আর হবে না, ওয়্যার হবে না, এই বাক্যের অ্যান্সার হবে ইজ। এখানে দেওয়া আছে দেখেন টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ, মানি। টাইম এটা কিন্তু সময়, তাহলে টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানি আর কি লেন্থ, এগুলো একটা নির্দিষ্ট ইউনিট একত্রে বোঝালে সেটা সিঙ্গুলার হয়। তাহলে 10 hours হচ্ছে একটা নির্দিষ্ট একটা সময়, একটা সময়, এটা প্লুরাল হবে না, প্লুরাল হবে না, এটা হবে সিঙ্গুলার। তাহলে 10 hour is too long to wait। দ্রুত কমেন্ট, এটা অ্যান্সার হচ্ছে ইজ। নেক্সট আসেন দেখেন হুইচ স্পেলিং ইজ নট কারেক্ট। বলছে যে হুইচ স্পেলিং ইজ নট কারেক্ট, এখানে কোন স্পেলিংটা কারেক্ট না। দেখেন ফুলফিল এটা কারেক্ট, প্রোগ্রাম এটাও কারেক্ট, কোয়ার্ল এটাও কারেক্ট। এখানে কারেক্ট না হচ্ছে ওয়েলকাম। আমরা লিখতে পারি ওয়েল, ওয়েলে দুইটা ডাবল এল, কাম, কাম মানে কি আশা। আর যখন ওয়েলকাম মানে কি? ওয়েলকাম মানে অভিনন্দন বা অভিবাদন। ওয়েল মানে সুন্দর, আবার কাম মানে আশা। আর ওয়েলকাম যখন একত্রে হয় তখন এখানে দুইটা এল হয় না, এখানে একটা এল হয়। তাহলে এখানে বি হচ্ছে রং অ্যান্সার। দেখেন এখানে ফুলফিল আছে, প্রোগ্রাম আছে, কোয়ার্ল আছে, তিনটাই কারেক্ট। রং অ্যান্সার কোনটা? রং অ্যান্সার হচ্ছে ওয়েলকাম, কারণ ওয়েল বানানে দুইটা এল, কাম সিওএম, আর ওয়েলকাম যখন একত্রে হয় তখন এখানে দুইটা এল হয় না, এখানে একটা এল হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে, এখানে সবগুলোই কারেক্ট, রং অ্যান্সার হচ্ছে ওয়েলকাম। আসেন নেক্সটে, আমি এখন কোন পেজে আছি? দ্রুত কমেন্ট দেয়, এটা অ্যান্সার, রং অ্যান্সার হচ্ছে ওয়েলকাম। নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্সেস। এখান থেকে বলছে যে কারেক্ট সেন্টেন্স চুজ করতে, চুজ করেন। এভরিবডি, এভরিবডি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এভরিবডি, এভরিবডি, এভরিবডি। এরপরে হ্যাভ হবে না, আর হবে না, তাহলে কোনটা হবে? হ্যাজ হবে। তাহলে এভরিবডি হ্যাজ হবে, হ্যাজ হবে, এভরিবডি হ্যাজ হবে। এভরিবডি হ্যাজ, এভরিবডি হ্যাজ গন দেয়ার, সবাই চলে গিয়েছিল। এভরিবডি হ্যাজ ওয়েন্ট হবে না, কারণ ওয়েন্ট হচ্ছে V2। এভরিবডি হ্যাজ, হ্যাজ থাকলে হ্যাভ বা হ্যাজের পরে অবশ্যই ভার্বের V3 হয়, এটা হচ্ছে V3। গো, ওয়েন্ট, গন, এটা হচ্ছে গো, ওয়েন্ট, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম। অর্থাৎ এভরিবডি হ্যাজ, এটা ওয়েন্ট হবে না, এটা হবে গন, V3 হবে। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে এভরিবডি হ্যাজ গন দেয়ার। যদি কেউ বুঝতে না পারেন কমেন্ট দিন। আসেন নেক্সট, এখানে বলতে থাকেন এভরিবডি, এভরিবডি, এভরিথিং, এভরিহোয়ার, এগুলোর সাথে কি প্লুরাল ভার্ব হয় না, এগুলোর সাথে সিঙ্গুলার ভার্ব হয়। এখানে বলছে দ্য সিনোনিম অফ প্রহিবিট। প্রহিবিট মানে কি? নিষেধ করা। প্রহিবিট মানে কি?
নিষেধ করা, কিছু কিছু এলাকা আছে প্রহিবিটেড, মানে ওই এলাকাগুলো নিষিদ্ধ, ওখানে যাওয়া নিষেধ। তো প্রহিবিট মানে হচ্ছে নিষেধ করা বা কোনো কাজে বারণ করা। দ্য সিনোনিমস অফ প্রহিবিট, নিষেধ করা বা বারণ করা, এর সিনোনিমাস কোনটা? সাপোর্ট মানে হচ্ছে সাপোর্ট করা, মানে তুমি কাজটা করো। ব্যান মানে হচ্ছে নিষেধ করা বা বারণ করা। প্রহিবিটেড এরিয়া মানে ব্যান এরিয়া, যে এলাকায় তুমি যেতে পারবা না। প্রোটেস্ট মানে হচ্ছে, প্রোটেস্ট মানে কি? প্রোটেস্ট মানে হচ্ছে প্রোটেস্ট করা, কোনো কিছু বিরুদ্ধে কথা বলা। প্রোটেস্টের অর্থ কি? এই যে অর্থ প্রতিবাদ করা, আপত্তি করা। ডিটেস্ট মানে হচ্ছে কোনো কিছু ঘৃণা করা, খুবই অপছন্দ করা। তাহলে প্রহিবিট মানে কি? প্রহিবিট মানে হচ্ছে নিষেধ করা বা বারণ করা, যার সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ব্যান, মানে নিষিদ্ধ করা, নিষেধ করা, বারণ করা। নেক্সট, এটা হচ্ছে বাংলাদেশ পল্লী। ও কতক্ষণ হলো ক্লাস? 40 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আমরা ইংরেজি না দেখাই, একটা ক্লাস দেখাইছি, আমরা আবার নেক্সটে অন্য ক্লাস দেখাবো। আমরা এখন একটু অঙ্ক দেখাই, 40 মিনিট হয়েছে, আবার 40 মিনিট অঙ্ক দেখাই, তাতেই প্রায় 1.5 ঘন্টা হয়ে যাবে। ম্যাথ, ম্যাথে আমরা কোথা থেকে শুরু করছিলাম? বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি ফেনী, এটা কালকে করাইছিলাম, তাই না? তারপরে আমরা চলে গেছিলাম 2 নাম্বার ম্যাথে, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি সহকারী সচিব পরিচালক, এখান থেকে করতেছিলাম আমরা গতকাল। এখান থেকে কয় নাম্বার ম্যাথ মতো যেন করছিলাম? আচ্ছা দেখি, এটা করাইছিলাম, এটা করাইছি, এটা করাইছি, এটাও করাইছি, এটা করাইছি, এটা করাইছি। এই যে এখানে এই যে 1 থেকে এই পর্যন্ত করেছেন, 1 থেকে বিজোড় সংখ্যা আছে এইটা, এই পর্যন্ত আমরা কালকে করাইছিলাম, এখানে আমরা থামছিলাম। আসেন আজকে আমরা এখান থেকে আবার শুরু করি। এতক্ষণ 40 মিনিট ইংরেজি দেখিয়েছি, এখন 40 মিনিট গণিত দেখাই নাকি? রহমান, ধন্যবাদ ভাই। কি বলছে দেখেন এই প্রশ্নে, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা, তাহলে আমি লিখতে পারি প্রথমে হচ্ছে 1, তারপরে হচ্ছে আমার 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে আমার 7, এভাবে চলতে থাকবে, তাই না? শেষে কি আসবে? আমার 97, তারপরে আসবে 99। এই হলো 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা লিস্ট। তাহলে বলেন 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা আছে আমার 100টি। এর মধ্যে 2 দিয়ে ভাগ করেন, এর মধ্যে 50টি হলো আমার জোড় সংখ্যা আর 50টি হলো আমার বিজোড় সংখ্যা। তাহলে 1 থেকে 99 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টি? 50টি। 1 থেকে 100 পর্যন্ত আমার বিজোড় সংখ্যা কয়টি? 50টি। তাহলে আমরা জানি যে 1 দিয়ে যদি শুরু হয় কোনো বিজোড় সংখ্যার, তাহলে নির্দিষ্ট কতগুলো বিজোড় সংখ্যার সমষ্টি, যেটা 1 দিয়ে শুরু হবে, ক্রমিক নির্দিষ্ট স্বাভাবিক সংখ্যা, নির্দিষ্ট ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে আমার n², যেখানে n মানে হচ্ছে কতগুলো পদ আছে বা কতগুলো সংখ্যা আছে। 1 থেকে 99 পর্যন্ত এখানে কয়টা সংখ্যা আছে? 50টি সংখ্যা আছে। তাহলে আমি লিখতে পারি 50-এর স্কোয়ার, 50-এর স্কোয়ার সমান সমান 50 × 50, 5 × 5 = 2500। এই 2500 হচ্ছে আমার সমষ্টি। 1 থেকে 99 পর্যন্ত মোট 50টি সংখ্যা আছে বা 50টি পদ আছে। এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে 1 থেকে 99 পর্যন্ত 50টি পদ আছে, তার মানে এই পদগুলোর সমষ্টি হচ্ছে 50-এর স্কোয়ার। সূত্র কি? যে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n²।
ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কয়ার। n মানে হচ্ছে যে কয়টা সংখ্যা আছে, তো এখানে n এর মান হচ্ছে 50, কারণ এখানে 50টা সংখ্যা আছে। তো 50-এর স্কয়ার করলে হয় 2500। তার মানে 1 থেকে 99 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার সমষ্টি হচ্ছে 2500। তাহলে বলছে যে গড় কত? সমষ্টি যদি 2500 হয় তাহলে গড় কত? গড় হচ্ছে এই 2500 হচ্ছে সমষ্টি, টোটাল সংখ্যা হচ্ছে 50। 2500কে 50 দিয়ে ভাগ দিলে হয় আমার কত? 5 5 25, 50 হয়। তার মানে গড় হচ্ছে আমার 50। 1 থেকে 99 পর্যন্ত বিজোড় সংখ্যা, এই যে বিজোড় সংখ্যাগুলো, এই বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 2500। 2500 হচ্ছে কয়টি সংখ্যার সমষ্টি? 50টি সংখ্যার সমষ্টি। তো 50টি সংখ্যার যদি সমষ্টি 2500 হয় তাহলে গড় কত? গড় হচ্ছে 2500 ভাগ 50, মানে 50 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, গড়। তাহলে গড় কত? এই অঙ্কের গড় হচ্ছে 50। দেখেন তাহলে অঙ্ক শেষ। কিন্তু আপনি যদি লেখেন প্রথম হচ্ছে 1, তারপরে মনে করে আছে 3, তারপরে আছে 5, এগুলো সমষ্টি কত? সমষ্টি হচ্ছে n স্কয়ার। n স্কয়ার মানে এখানে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে, মানে 3-এর স্কয়ার, মানে হচ্ছে 9। 1 3 5 এর সমষ্টি হচ্ছে 9। করে দেখেন 5 আর 3 8 আর 1 9, 9 কিন্তু হয় সমষ্টি। আবার আপনি যদি এভাবে করেন যে 1, মনে করেন যে 1 3 5 7 9, 1 3 5 7 9 11 এর সমষ্টি কত? সমষ্টি হচ্ছে n স্কয়ার। n মানে হচ্ছে যে কয়টা সংখ্যা আছে। তাহলে এখন কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6, 6টি সংখ্যা আছে। তাহলে 6 এর স্কয়ার, 6 এর স্কয়ার কত? 36। আপনি দেখেন 1 3 5 7 9 যোগ করলে আপনার 36ই হবে। 1 3 5 7 9 11 যোগ করলে আপনার 36 হবে। এখন যদি এইরকম হয় যে দেখেন মনে করেন এরকম আছে 40 থেকে শুরু হলো, 40 একটা সংখ্যা, প্রথমে হলো 40, তারপরেরটা হলো আমার 45, তারপরেরটা হলো আমার 50, এভাবে চলতে থাকবে। এভাবে চলতে চলতে এসে মনে করেন শেষের সংখ্যাটা হলো 140। তাহলে এই সংখ্যাগুলোর সমষ্টি কত? সংখ্যাগুলোর সমষ্টি বের করতে হলে যেটা একটা সমান্তর ধারা, কারণ এটা থেকে এটা 5 বেশি, এটা থেকে এটা 5 বেশি, এটা থেকে এটা 5 বেশি, 5 বেশি বেশি হতে 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 আমার 140 দাঁড়ালো। তাহলে এই সংখ্যাগুলোর সমষ্টি কত? এই সংখ্যাগুলোর সমষ্টি বের করতে হলে আমাকে আগে গড় বের করতে হবে। গড় মানে হচ্ছে মধ্যবর্তী পদ, মধ্যবর্তী সংখ্যা। তো মধ্যবর্তী সংখ্যা কত? মধ্যবর্তী সংখ্যা বের করতে হয় শেষের সংখ্যা আর প্রথম সংখ্যা যোগ করতে হয়, অর্থাৎ 40 যোগ 140, তারপরে আমি 2 দিয়ে ভাগ করব। প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি গড় পাবো। 40 আর 140 মানে হচ্ছে 180 ভাগ 2 মানে হচ্ছে 90। তাহলে এই যে ধারাটা, এই ধারাটার মধ্যবর্তী পদ গড় হচ্ছে আমার 90। আবার এই ধারাটার এখানে কতগুলো পদ আছে? পদ সংখ্যা দেখেন, পদ সংখ্যা আমরা বের করব কিভাবে? পদ সংখ্যা বের করব শেষ পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ 140 বিয়োগ 40 ভাগ অন্তর। অন্তর মানে কি? একটা পদের থেকে আরেকটা পদ কত বড়, বা ব্যবধান। 40 এবং 45 এর মধ্যে ব্যবধান কত? 5। এর সাথে 1 যোগ করতে হবে, আমরা 1 পরে যোগ করি। দেখেন 140 বিয়োগ 40, 100 ভাগ 5 মানে হচ্ছে 20। শেষ পদ বিয়োগ প্রথম পদ আমার কত হলো? 140। 140কে আমি অন্তর, এটা এই দুইটার মধ্যে অন্তর 5, এই দুইটার মধ্যে অন্তর 5, এগুলো সবগুলোর মধ্যে অন্তর 5। 5 দিয়ে ভাগ করলে হয় 20। তাহলে পদ সংখ্যা হবে 1 যোগ হবে, মানে 21টি পদ সংখ্যা আছে এখানে। 40 থেকে 140 পর্যন্ত মোট, 40 থেকে 100 পর্যন্ত, 140 পর্যন্ত এর গড় হচ্ছে 90। ঠিক মাঝের সংখ্যাটা হলো আমার 90, আর এখানে পদ সংখ্যা আছে আমার 21টি। তাহলে সমষ্টি কত? 90 গুণ 21। ঠিক আছে না?
আমার কিন্তু 114 140 আছে, 118 ভাগ 2, ঠিক আছে, 18 দুগুণি 90। 140 থেকে 40 গেলে 100 ভাগ 5, 5 বেশি 121। তাহলে সমষ্টি কত? এটা হচ্ছে গড়, মানে ঠিক মাঝের সংখ্যা। আর মোট সংখ্যা আছে আমার 21টি। তার মানে 90 আর 21 আমি গুণ দিলেই পাবো এই রাশির সমষ্টি। তাহলে গুণ করেন, 9 কে 9, 9 দুগুণি 18, শেষে একটা শূন্য হবে। 1890 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ভুল করছি নাকি কোথাও? মনে হয় না ভুল হয়েছে। 140 আর 40-এর যোগফল আছে 180, কে 2 দিয়ে ভাগ করলে 90। 140 থেকে 40 বাদ দিলে 100, 100 কে 5 দিয়ে ভাগ করলে 20। পদ সংখ্যা একটা বেশি হয়, ভাগ করার পরে একটা বেশি হবে। তার মানে টোটাল পদ সংখ্যা হচ্ছে 21টা। তাহলে ধরেন এই ধরনের সমান্তর ধারার যোগফল বের করলে আমাকে দুইটা জিনিস বের করতে হবে। এইগুলো কিন্তু প্রচুর আসে, এই গণিতগুলো আবার বলি, এই গণিতগুলো কিন্তু প্রচুর আসে। দুইটা জিনিস বের করতে হবে, গড় বের করতে হবে আর পদ সংখ্যা বের করতে হবে। গড় বের করব কিভাবে? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। গড় বের করতে হলে সবসময় আমার 2 দিয়ে ভাগ হবে। এই যে 2 দিয়ে ভাগ হবে। শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 মানেই হচ্ছে গড়, মানে মাঝের পদটা। গড় বের করতে হলে সবসময় 2 দিয়ে ভাগ করতে হবে। এই ধারায় কতগুলো সংখ্যা আছে সেটা কিভাবে বের করব? শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, বিয়োগ করে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? অন্তর দিয়ে। এটার অন্তর 5, এইটার অন্তর 5, এইটার অন্তর 5, অন্তর হচ্ছে 5। 5 দিয়ে ভাগ করলে হয় 20। 20টা পদ সংখ্যা না, মোট পদ সংখ্যা হয় একটা বেশি, 21টা। সবসময় এক যোগ হবে। এটা ভাগ করার পরে এখানে সবসময় এক যোগ হবে। তার মানে 20 আর 1 21। তাহলে গড় বা মধ্যবর্তী পদ হলো 90 আর মোট পদ সংখ্যা হলো 21টি। তাহলে গড় আর মোট পদ সংখ্যা গুণ করলে হয় আমার এই ধারার সমষ্টি। এই অঙ্কগুলো প্রচুর আসে। আবার বলি যে এই ধরনের সমান্তর ধারার সমষ্টি বের করতে হলে আমাকে গড় বের করতে হবে আগে। গড় মানে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, তাহলে গড় বের হবে। সমষ্টি আর কি বের করতে হবে? গড় মানে মধ্যবর্তী পদ, আর বের করতে হবে এখানে পদ সংখ্যা কয়টি আছে। পদ সংখ্যা কিভাবে বের করব? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ অন্তর। শেষ পদ বিয়োগ প্রথম পদ মানে 100 ভাগ অন্তর, এখানে অন্তর হচ্ছে 5, 5 তাহলে হয় 20। এক যোগ হবে, একটা পদ সংখ্যা বাড়বে ভাগ করার পরে, মানে মোট পদ সংখ্যা হচ্ছে 21টি। তাহলে 90 আর 21 এর গুণফল হচ্ছে 1980। তার মানে এই ধারার সমষ্টি হবে আমার 1980। বুঝছেন না? খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ কিন্তু এটা। আবার দেখেন, বলছে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত। যদি বলে যে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি কত, তাহলে কি বলবেন? 1, এরপর আছে 3, এরপর আছে মনে করেন এরকম আছে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ ডট 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 ডট, সর্বশেষ আছে 99। তাহলে এগুলোর সমষ্টি কত? সমষ্টি বের করতে হলে আপনাকে কি বের করতে হবে? গড় বের করতে হবে আর পদ সংখ্যা বের করতে হবে। গড় আর পদ সংখ্যা গুণ করলে হয়ে যাবে। এই ধারার গড় কত? গড় মানে মধ্যবর্তী পদ। মধ্যবর্তী পদ কিভাবে বের করব? 90 আর 1 যোগ করব। 90 যোগ 1 ভাগ 2, তার মানে 100 ভাগ 2 মানে হচ্ছে 50। শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, গড় বের করতে হলে সবসময় 2 দিয়ে ভাগ হবে। তাহলে এই ধারার গড় হচ্ছে আমার 50, মানে মধ্যবর্তী পদ হচ্ছে আমার 50। আবার এই ধারার মোট পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যা বের করতে হলে কি করব? শেষ পদ বিয়োগ প্রথম পদ, মানে 90 বিয়োগ 1 ভাগ অন্তর। অন্তর কত? 2, এখানে অন্তর কত? 2। তাহলে করেন, সরি এটা হচ্ছে 99। 99 বিয়োগ 1 মানে হচ্ছে 98/2 মানে হচ্ছে 49। পদ সংখ্যা 1 যোগ হবে, শেষে 1 যোগ হবে, অর্থাৎ 50 হবে। তাহলে পদ সংখ্যা হলো কত? এখানে টোটাল পদ সংখ্যা আছে 50টা, গড় হচ্ছে 50। আবার দেখেন, গড় বের করতে হলে সব সময় 2 দিয়ে ভাগ হবে। গড় বের করতে হলে সব সময় 2 দিয়ে ভাগ হবে। আর পদ সংখ্যা বের করতে হলে অন্তর দিয়ে ভাগ হয়। 1 আর 3 এর অন্তর কত?
2, তাহলে 2 দিয়ে ভাগ হবে। এই 2 আর এই 2 এর মধ্যে পার্থক্য কি? এই 2 হচ্ছে সূত্রের 2, যে গড় বের করতে হলে আমাকে শেষ পদ যোগ প্রথম পদ সব সময় এই 2 দিয়ে ভাগ করতে হবে। আর এই 2টা কি? এই 2টা হলো আমার অন্তর। এই 2টা হলো যে 1 আর 3 এর মধ্যে অন্তর হচ্ছে 2, 3 আর 5 এর মধ্যে অন্তর হচ্ছে, যেমন আগেরটা কিন্তু অন্তর ছিল 5, আগেরটা ছিল কি 40, 45, তারপরে ছিল 50, আগেরটার অন্তর ছিল 5, 5 দিয়ে ভাগ হয়েছিল। তাহলে এবার অন্তর হচ্ছে 2, 2 দিয়ে ভাগ হবে। তাহলে এই 2 হলো আমার সূত্রের 2, গড় বের করতে হলে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 সব সময় 2 দিয়ে ভাগ হবে। আর এই 2কে, এই 2 হলো আমার অন্তর, 3 আর 1 এর অন্তর 2, 5 আর 3 এর অন্তর 2, 7 আর 5 এর অন্তর বা ব্যবধান 2। ব্যবধান দিয়ে ভাগ করলে আমার হয় 49, 1 যোগ হবে, একটা পদ সংখ্যা বাড়বে, টোটাল পদ সংখ্যা হচ্ছে 50। তাহলে এই রাশিতে মোট পদ সংখ্যা হলো গড় হলো আমার 50, আর এই টার্মের পদ সংখ্যা হলো 50। তাহলে গড় আর পদ সংখ্যা গুণ করেন, 50 গুণ 50 2500। তাহলে এটার সমষ্টি হচ্ছে আমার 2500। খুবই বেসিক একটা ম্যাথ বুঝাইছি যদিও, কিন্তু এই ধরনের ম্যাথ এখন প্রচুর আসে। এই ধরনের ম্যাথ আপনারা প্রতি ক্লাসে দেখবেন পদে পদে ফেস করবেন। বুঝছেন না? বুঝলে কমেন্ট দেন। তাহলে এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত, এটা অ্যান্সার ছিল আমার 50। নেক্সট, কি বলছে দেখেন, হাফ a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কত? করেন, প্রথমে হাফ, আমি এই যে হাফ রাখলাম, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস টুয়াইজ ab প্লাস b স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস টুয়াইজ ab প্লাস b স্কোয়ার। এটারও সূত্র লিখে দিলাম, আমি এটারও সূত্র লিখে দিলাম। তাহলে দেখেন, এই টুয়াইজ ab, এই টুয়াইজ ab বাদ যায়, তাহলে এখানে থাকে আমার হাফ এই a স্কোয়ার আর এই a স্কোয়ার। তার মানে আমি এখানে লিখতে পারি দুইটা a স্কোয়ার, এই b স্কোয়ার আর b a স্কোয়ার, মানে এখানে হচ্ছে দুইটা b স্কোয়ার। এই যে হাফ, আমি এই যে হাফ লিখলাম, এখান থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে এখান থেকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে এখানে থাকে আমার a স্কোয়ার, এখানে থেকে b স্কোয়ার। এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে আমি লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। শহীদ ভাই, রহমান ভাই, রিজন ভাই, কমেন্ট দেন দ্রুত। আসেন নেক্সট ম্যাথে অ্যান্সার দিই। এটা অ্যান্সার হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই ম্যাথটা দেখেন কি বলছে, বলছে যে a প্লাস b সমান সমান 7, ab সমান সমান 10। গতকাল আমরা সেম একটা অঙ্ক দিচ্ছিলাম, a প্লাস b সমান সমান 9, ab সমান সমান 14। তবে আমরা চোখে দেখলে বুঝতে পারি ab সমান সমান 14 মানে 2 গুণ 7, আবার 7 আর 2 9, তার মানে ab এর মান হচ্ছে 2 আর 7। আজকেও দেখেন, এটা চোখ দিয়ে দেখলে বোঝা যায়, ab a এবং b দুইটা সংখ্যা গুণ করলে 10 হয়, সংখ্যা দুইটি যোগ করলে 7 হয়। এটা আমরা বুঝতে পারতেছি 5 গুণ 2 সমান সমান 10, 5 যোগ 2 সমান সমান 7। তাহলে অ্যান্সার কত? a এর মান যদি 5 হয়, b এর মান যদি 2 এর স্কয়ার হয়, 3ab এর মান আছে 10। আমরা এখান থেকে চোখে দেখেই বুঝলাম যে ab এর মান হচ্ছে 10, তার মানে আবার a প্লাস b সমান সমান 7, তার মানে a এবং b এর মান অবশ্যই 5 আর 2, কারণ 5 আর 2 গুণ করলে 10 হয়, 5 আর 2 যোগ করলে 7 হয়। তার মানে আমরা বুঝতে পারলাম, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারলাম যে ab এর মান হচ্ছে, a এর মান হচ্ছে 5, b এর মান হচ্ছে 2। তাহলে বলছে যদি এটা হয় 5 আর 2 হয়, তাহলে এইটার মান কত?
মান বসান, এ এর মান 5, 5 এর স্কয়ার, বি এর মান 2, 2 এর স্কয়ার এই যে হলো 3, এ বি এর মান হচ্ছে 10, এই যে 10। তাহলে 5 5 25, 2 2 4, 3 10 30। তাহলে 25 আর 30, 3 আর 2 5, 45 আর 4 49। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 49, অর্থাৎ বি। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে বি। আসেন নেক্সট এই অঙ্কটা দেখেন, a মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ এর মান কত? করেন, এটা বলছে সরল করতে, তাই না? করেন। এ বি বি সি সি এ, এখানে আছে এ, এখানে আছে এ, এখানে বি, এখানে বি, এখানে সি, এখানে সি। তাহলে এ বি বি সি সি এ এর লসাগু হচ্ছে এ বি সি। এ বি দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, আমার থাকে সি, এই সি এটার সাথে গুণ হবে, অর্থাৎ সি ইন্টু এ মাইনাস বি, এই প্লাস এই যে। এরপরে বিসি দিয়ে আমি যদি এটা বিসি কে ভাগ করি, আমার এ থাকে, এ এটার সাথে গুণ হবে, অর্থাৎ এ ইন্টু বি মাইনাস সি, এই প্লাস হলো আমার এই যে সি এ। সি এ যদি এই সি এ যদি দিয়ে আমি এটাকে ভাগ করি, তাহলে সি এ চলে যায়, আমার থাকে বি, বি এটার সাথে গুণ হবে, অর্থাৎ বি ইন্টু সি মাইনাস এ। তাহলে দেখেন নিচে আছে আমার এ বি সি, আর উপরে গুণ করে দেন সি গুণ এ সি এ, সি গুণ বি সি বি, এ গুণ বি এ বি, এ গুণ সি এ সি, এই প্লাস এই যে বি গুণ সি বি সি, বি গুণ এ এ বি। উপরের সবগুলোকে আমি গুণ করে দিলাম। এবার কাটাকাটি করেন, দেখেন বিসি বিসি কাটা যায়, এ বি বাদ যায়, প্লাসে মাইনাসে বাদ যায়, এসি এসি বাদ যায়, তার মানে 0 বাই এ বি সি সমান সমান 0। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 0। ও আগেরটা ভুল হয়েছে, অ্যান্সার হবে 59, যোগে ভুল হয়েছে তাই না? 3 আর 2 5, সরি 3 আর 2 5, 30 আর 25 হচ্ছে 55, আর 4 49। নেক্সট, ধন্যবাদ, কে যেন কমেন্ট দিয়েছে, রহমান ভাই। এটা দেখেন 90 ডিগ্রি কোণের পূরক কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? পূরক কোণ মানে কি? যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, একটা কোণ একটা কোণ, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটা আরেকটার পূরক কোণ। আর যদি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তবে একটা আরেকটার সম্পূরক কোণ। দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটা আরেকটার সম্পূরক কোণ। আর দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা আরেকটার পূরক কোণ। তো বলা হয়েছে 90 ডিগ্রি, মনে করেন যে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তবে একটা আরেকটার পূরক কোণ। তাহলে মনে করেন যে এই কোণটার মান কত? 90। এই কোণটার মান যদি 30 হয়, তাহলে আমি বলতে পারি এই কোণটার মান হবে 60। অর্থাৎ 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো বলছে যে 90 ডিগ্রি কোণ, একটা কোণই আমার যদি পুরোটা অর্থাৎ 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এর কোনো পূরক কোণ থাকে না। এর পূরক কোণ কি থাকে? পূরক কোণ হয়ে যায় 0। এই কোণটার মান যদি আবার দেখেন, এই কোণটার মান যদি 30 হয়, তাহলে এই কোণটার মান কত? 60। কিভাবে পাই? এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90, 90 মাইনাস এই 30, তার মানে এই কোণটার মান হচ্ছে আমার 60। তাহলে 30 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 60। 60 কি পেলাম? 90 থেকে আমি বিয়োগ করে পেলাম। তো এখানে বলছে আমার যে এই কোণটার মান যদি 90 হয়, এই কোণটার মান যদি 90 হয়, তাহলে অপর কোণটার মান কত হবে?
এই কোণটার মান হচ্ছে 90, অর্থাৎ 90 মাইনাস 90 সমান সমান অপর কোণের মান হবে 0, মানে ওই কোণটা বলে কোনো কোণই থাকবে না। তাহলে 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি কোণের পূরক কোণ নাই, 90 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 0। যদি বলে যে 5 ডিগ্রি, মনে করেন এই কোণটা মনে হচ্ছে 5, তাহলে 5 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 85 ডিগ্রি। যদি বলে যে মনে করেন যে এই কোণটার মান হচ্ছে আমার 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 থেকে 50 বাদ যাবে, তার মানে এটা এই পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি। 50 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমাকে বলছে যে 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি কোণ তো পুরোটাই পূরক কোণে নিয়ে নিছে, আর তো থাকে না। তার মানে 90 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 90 মাইনাস 90 সমান সমান 0। 0 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ত্রিভুজটা কি আঁকা ছিল? হ্যাঁ, ত্রিভুজটা আঁকা ছিল, এই যে ABC। না, ত্রিভুজটা আঁকা ছিল না এই কোশ্চেনে। অ্যান্সার দিন রহমান ভাই। এই কোনটা কি বলছে দেখেন, এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দুদ্বয় যথাক্রমে ই এবং এফ। এখানে আসলে কোশ্চেন মিসিং গেছে, এখানে আছে নাকি? না, এটা আরেকটা ম্যাথ। এখানে ঠিক ছিল এরকম যে বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দুদ্বয় যথাক্রমে ই ও এফ। না, ঠিক আছে, দেখেন একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু আর এই বাহুর মধ্যবিন্দু, এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এফ। এটা হচ্ছে আমার ই আর এটা হচ্ছে আমার এফ। তাহলে কমা ই বি সি এফ চতুর্ভুজটি একটি, তাহলে নতুন যে একটা চতুর্ভুজ হলো ই বি সি এফ, এই চতুর্ভুজটা কি হবে? ই বি সি এফ এই চতুর্ভুজটা কি? এই যে একটা চতুর্ভুজ হলো ই বি সি এফ, এই চতুর্ভুজটা কি চতুর্ভুজ? দেখেন, যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, এই হলো সংযোগ রেখা। কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা হলো অপর বাহুর এই বাহুর সমান্তরাল, অপর বাহু এই বাহুর সমান্তরাল। তার মানে এটা হলো আমার একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের শর্ত কি? ট্রাপিজিয়ামের সমান শর্ত হচ্ছে যে কোনো দুইটা বিপরীত বাহু সমান্তরাল। দেখেন, এটা হলো আমার একটা ট্রাপিজিয়াম, এটা হলো আমার একটা ট্রাপিজিয়াম, এটা হলো আমার একটা ট্রাপিজিয়াম। মনে হয় এটা অল্প একটু বাঁকা আর এইটা একটু বেশি বাঁকা। এটা হলো আমার একটা ট্রাপিজিয়াম। এটা ট্রাপিজিয়াম কেন? এই বাহু আর এই বাহু সমান্তরাল। তো বলা হয়েছে যে কোন চতুর্ভুজের যে কোনো দুইটা বাহু যদি সমান্তরাল হয়, এই দুইটা বাহু দেখেন সমান্তরাল, সমান্তরাল মানে ট্রেন লাইনের মতো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতে থাকবে আজীবন, কখনো মিলবে না, কাছেও আসবে না দূরেও যাবে না, সেটাই হলো আমার ট্রাপিজিয়াম। তাহলে এই ত্রিভুজের মধ্যে এই যে একটা চতুর্ভুজ ফর্ম করছে, যে নিচে এই যে একটা চতুর্ভুজ ফর্ম হলো, এই যে একটা চতুর্ভুজ হলো, তো এই চতুর্ভুজের এই বাহু আর এই বাহু সমান্তরাল, তার মানে এটা হলো একটা ট্রাপিজিয়াম। আর যে ট্রাপিজিয়ামের অপর দুইটা বাহু সমান, যেমন এই যে একটা এই একটা ট্রাপিজিয়াম, এই যে একটা ট্রাপিজিয়াম, কেন? কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল। আবার এই ট্রাপিজিয়ামের
এই বাহু আর এই অপর যে সমান্তরাল বাহু দুইটা বাদে অপর যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহু যদি সমান হয়, মানে এটার মান যদি 1 মিটার হয়, এটার মানও 1 মিটার যদি সমান হয়, তবে এটাকে বলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে কি বলছিলাম, যে এটা একটা ট্রাপিজিয়াম, আর এই ট্রাপিজিয়ামের এই বাহু আর এই বাহু যদি সমান হয়, সেটাকে বলে, এই বাহু আর এই বাহু যদি সমান হয়, সেটাকে বলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে এই প্রশ্নে কি ছিল? এই প্রশ্নে ছিল যে কোনো একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা যে নতুন একটা চতুর্ভুজ গঠন করলো, ইবিসিএফ, ইবিসিএফ। তাহলে এটা কি হবে? এটা হবে একটা ট্রাপিজিয়াম। কেন ট্রাপিজিয়াম? কারণ বলা হয়েছে যে যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর, কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তার অপর বাহুর সমান্তরাল হয়। তাহলে এই যে নিচে হলো আমার একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের এই দুইটা বাহু হলো সমান্তরাল, তার মানে এটা একটা ট্রাপিজিয়াম। এটার অ্যান্সার কি ছিল? এটা হচ্ছে ট্রাপিজিয়াম, এই যে অ্যান্সার। আগামীকাল হবে। আচ্ছা, আজকে আর পড়াবো না, আজকেই পর্যন্ত। আগামীকাল এই যে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের এই কোশ্চেনটা আগামীকাল সলভ করাবো। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, শুভরাত্রি।